এই যোগের নামগুলো ছাড়া তুমি মানে ছোটো করা ছাড়া তুমি এটা খুব সহজে মনে রাখতে পারবে না। এই পুরো প্রসেসটা, এই সাইকেলটা খুব ভালো মতো করে বুঝতে হবে। আমি গতকালকে মনে হয় এইচএসসিকে সিকিউ সলভ করাচ্ছিলাম, এদের এই সাইকেলটা অনেকবার পেয়েছি। এই সাইকেলটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়। যদিও এখানে নিচে লিখে দিছে কি, যেগুলো নিচে লিখে দিছে কি, শিক্ষক এবং অগ্রসর শিক্ষার্থীদের মুখস্থ করার দরকার নাই, কিন্তু টিচাররা কিন্তু পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা বোর্ডেই প্রায় দিয়ে দিচ্ছে এটা। যদিও এই চিত্রটা মানে বলছে, কিন্তু এই চিত্রটা দিচ্ছে বারবার, ঠিক আছে? তো এটা আসবে পরীক্ষায়, ধরে রাখতে পারে এটা আসতে পারে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ ক্যালভিন চক্র বা ক্যালভিন সাইকেল। এবং এটা এতগুলা লাইন তুমি এমনি মুখস্থ করে কুলাইতে পারবে না। এটাকে একটু সহজ করে মনে রাখার টেকনিক আমি এখানে লিখে দিয়েছি, যেভাবে বলতেছি ঠিক ওইভাবেই পড়বা। প্রথম কথা, তোমাকে শর্ট নেমগুলো পড়তে হবে। শর্ট নেম বলতে আমরা এখানে কিছু শর্ট নেম ইউজ করে আমরা টোটাল ইয়াটা চক্রটা পড়ব। এখানে তুমি শর্ট নেম ছাড়া তুমি এটা করতে পারবে না। তো এখানে শর্ট নেমগুলা নিশ্চয় আগে বলা ছিল, আমি একবার পড়ে দেখি, তুমি আমার সাথে মুখে মুখে পড়তে পারো, মাইক্রোফোন অফ করে নিজে আমার সাথে মুখে মুখে পড়তে পারো। তাহলে ফার্স্টে দেখো, এই রাইবোলুস 1,5 বিসফসফেট। আচ্ছা, আমি আমার শীট থেকে পড়াই, একবারে হয়ে যাবে। এই সংকেতগুলো মনে রাখা এবং নামগুলো মনে রাখা খুবই সহজ, কারণ হলো নামের প্রথম অক্ষরটা তো আছে, তো নামের প্রথম অক্ষরটা থাকায় এটা খুব সহজভাবে মনে রাখতে পারবা। তাহলে আগে শর্ট নেমগুলো একটু ক্লিয়ার করি। ফার্স্ট হচ্ছে যে R15BP মানে কি? R15BP মানে নামের সাথে মিল পাবা, রাইবোলুস 1,5 বিসফসফেট। আমি তোমাকে একটা শব্দের মানেটা খুব ভালো মতো করে বোঝাই। রাইবোলুস মানে কি? রাইবোলুস মানে জানো, রাইবোস সুগার। এটা রাইবোস সুগার থেকে আসছে। এটা পেন্টোজ সুগার, আমরা কোষ রসায়নে পড়ছিলাম। পেন্টোজ সুগার 15 মানে হলো এই রাইবোস সুগারের 1 এবং 5 নাম্বার কার্বনে বাইফসফেট বা বিসফসফেট। বিস মানে হলো 2, বিস মানে কি 2, ফসফেট মানে হলো ফসফেট আছে, তার মানে দুইটা ফসফেট কোথায় কোথায় আছে? 1 নাম্বার কার্বনে, 5 নাম্বার কার্বনে। তাহলে 1 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বনে তোমার দুইটা ফসফেট আছে, এটার মানে হলো এটা। তাহলে একটু মানেগুলো বুঝলে তোমার জন্য মনে রাখাটা আরও অনেক সহজ হয়ে যাবে। তাহলে বুঝছো হোয়াট ইজ মিন বাই R15BP? R15BP মানে হলো রাইবোলুস 1,5 বিসফসফেট, মানে হলো রাইবোলুসের 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে দুইটা ফসফেট যুক্ত আছে, এটার মানে হলো এটা। তাহলে আমরা পড়বো জাস্ট এটা, তোমার বইয়ে দেওয়া আছে এটা, রাইবোলুস 1,5 বিসফসফেট, রাইবোলুস 1,5 বিসফসফেট, রাইবোলুস 1,5 বিসফসফেট, মুখে মুখে পড়ো। এই রাইবোলুস 1,5 বিসফসফেটটা কেটো অ্যাসিড তৈরি করবে, যাই হোক এখানে দেখলা। এরপরে 3PGA, হোয়াট ইজ দ্য মিন বাই 3PGA? 3PGA মানে হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এগুলো শর্ট নেম ইউজ করার কারণ হলো, তুমি যখন কিছু একটা মুখস্থ করবা, তোমার ব্রেনকে যখন তুমি একটা লেন্থ, মানে ওভার লেন্থ কোনো একটা সেন্টেন্স মুখস্থ করতে দিবা, তোমার ব্রেন সময় নেবে বেশি, তোমার ব্রেন কষ্ট করবে বেশি। বাট তোমাকে যদি আমি এটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে প্রায় 30 থেকে 40টা ওয়ার্ড, 30টা ওয়ার্ড, এই 30টা ওয়ার্ডের পরিবর্তে আমি যদি তোমার ব্রেনকে শুধুমাত্র এই 4টা ওয়ার্ড মুখস্থ করতে বলি, এই তোমার ব্রেন এটা যদি 30 সেকেন্ডে মনে রাখে, এটা 4 সেকেন্ডে মনে রাখবে। এখানে কারণ 30টা শব্দ আছে, এখানে একটা 4টা শব্দ আছে। তো এই জন্য শর্ট নেমগুলো বলা, এবং শর্ট নেম থেকে তুমি ফুল নেম খুব সহজে বলতে পারবে, কারণ হিন্টস এখানে সবগুলা নামের প্রথম অক্ষর জানা আছে। তাহলে 3PGA মানে কি? 3 ফসফোগ্লিসারিক। তুমি পরীক্ষায় চাইলে শর্ট নেমগুলো ইউজ করেই তুমি লিখে ফেলতে পারো, তবে লাস্টে দিয়ে একটু লিখে দিও, এই যে লাস্টে দিয়ে এখানে লিখে দিও, R15BP মানে কি? রাইবোলুস 1,5 বিসফসফেট। 3PGA মানে কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। মানে যে শর্ট নেমগুলো আমরা বলতেছি এগুলো লাস্টে একটু লিখে দিও, তাহলে টিচার আর ভুল দ্বারা কিছু থাকবে না। তাহলে এখানে তোমার 3PGA মানে কি বললাম? 3PGA মানে হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3PGA মানে কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিডের 3 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপ যুক্ত আছে। এরপরে 13 BPGA, তার মানে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 মানে আবার এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে 3 নাম্বার কার্বনে ফসফেট ছিল, আর এখানে আরেকটা ফসফেট যুক্ত হয়েছে যেটা 1 নাম্বার কার্বনে। তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 13 BPGA। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড মানে হলো 1 নাম্বার এবং 3 নাম্বার কার্বনে দুইটা ফসফেট গ্রুপ যুক্ত আছে। এই 1 নাম্বার এবং 3 নাম্বার কার্বন থেকে ফসফেট গ্রুপটা চলে আসছে, এখন তোমার এখান থেকে তৈরি করবে G3P। ওয়েজ জানবে G3P, গ্লিসারডেহাইড 3 ফসফেট, গ্লিসারালডেহাইড 3 ফসফেট, গ্লিসারালডেহাইড 3 ফসফেট। DA3P, ডাইহাইড্রোক্সি এসিটুন 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি এসিটুন 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি এসিটুন 3 ফসফেট। আবার বলছি, ডাইহাইড্রোক্সি এসিটুন 3 ফসফেট, DA3P। এখান থেকে তৈরি করবে ফ্রুক্টোজ হেক্সা বিসফসফেট, F16BP। এখান থেকে তৈরি করবে F6P, F6P থেকে G6P, G6P থেকে G1P, G1P থেকে GP। তাহলে G6P মানে কি? গ্লুকোজ ট্রাইফসফেট। G1P মানে গ্লুকোজ ফসফেট, আর এখানে গ্লুকোজ। তাহলে তুমি যখন মুখস্থ করবা,
you have to pronunciate the short name. তোমাকে শর্ট নেমটা প্রনাউন্সিয়েট করতে হবে। তুমি এখান থেকে যদি ফুল নেমগুলো পড়ে মুখস্থ করতে যাও তখন আবার কষ্ট হয়ে যাবে, তোমার ব্রেন এই প্রেশারটা নিতে পারবে না। কারণ এই সাইকেলটা আমি অনেক কষ্টে মানে তোমার এই ফর্মে নিয়ে আসতে পারছি। আমি অনেক যখন তোমার মতো ছিলাম এসএসসিতে, তখন এই ফুল নেম ধরেই বইয়ের লাইন টু লাইন ধরেই মুখস্থ করতে গেছিলাম, মনে থাকে না 6 মাস অবধি মনে একটু ভালো মতো করে পরীক্ষাটা শেষ হলেই ভুলে যায়। তো এরকম সম্ভব না। এজন্য একদম সবার মানে একদম যেটা সলিড মেথড আমার মধ্যে যেটা মনে হয়েছে এই শর্ট নেম বানানো। শর্ট নেমের মাধ্যমে মনে রাখতে পারলে একদম তোমার খুব ভালো মনে থাকে। ইনস্ট্যান্ট তুমি আমার ক্লাস শেষ করেই তুমি সাইকেলটা আঁকতে পারবা যদি একটু মনোযোগী হও। তাহলে এখানে F16BP গেল। G3P মানে কি বললাম, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। এগুলো 3-4 বার বললে মনে থাকবে, একটু লিখিও। গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দিয়ে দিব, ওখান থেকে তুমি শুনে শুনে আবার লিখে ফেলিও। G3P মানে কি বললাম, গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। E4P মানে হলো ইরাইথ্রোজ 4 ফসফেট, ইরাইথ্রোজ 4 ফসফেট, ইরিথ্রোজ 4 ফসফেট। X5P মানে হলো জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। R5P মানে হলো রাইবুলোজ 5 ফসফেট। আর R15BP মানে বললাম রাইবুলোজ 1,5,20 ফসফেট। আমি আবার একবার ব্রিফ করছি। ফার্স্ট হলো R15BP, রাইবুলোজ 1,5,20 ফসফেট, কিটো অ্যাসিড তৈরি করবে। 3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 13BPGA 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। G3P গ্লিসারালডিহাইড 3 ফসফেট, DA3B ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। F16BP ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, F6P ফ্রুক্টোজ 6 ফসফেট, G6P G1P G মানে গ্লুকোজ। E4B ইরাইথ্রোজ 4 ফসফেট, X5P জাইলুলোজ 4 ফসফেট। মানে কয়েকটা কিওয়ার্ড জাস্ট। এখানে 3PGA মানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, DA3P মানে ডাইহাইড্রোক্সি 3 ফসফেট, E4B মানে ইরাইথ্রোজ, X মানে জাইলুলোজ। বাস এতটুকু জানলেই তো তোমার পুরোটা হয়ে যাচ্ছে। তো একবার যদি মনোযোগ দিয়ে দেখো না, একদম শর্ট নেমগুলো আর বলার কথা না, এগুলো একবার পড়লেই মুখস্থ করা লাগে না আলাদাভাবে। এখন আসো আমি জাস্ট একটু তোমাকে পুরো সাইকেলটা ব্রিফ করে দিই, তাহলে তোমার মাথায় ঢুকে যাবে। খেয়াল করো, তোমাকে যদি বলা হয়, G3P হ্যাঁ G3P মানে হলো G3 গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি তুমি আমাদের এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এনজাইমের নাম বলো, তুমি আমাকে বলতে পারো যে আমার পেটে যে এনজাইমগুলো আছে, আমার মাথায় যে এনজাইমগুলো আছে, আমার লিভারে যে এনজাইমগুলো আছে, আমার দেহে যে এনজাইমগুলো আছে, ইনসুলিন বলতে পারো, কত রকমের বিভিন্ন এনজাইম, অ্যামাইলেজ, তারপর অন্য রকমের এনজাইম আছে। তো আলটিমেটলি ইউ আর অ্যাবসলিউটলি রং, কারণ এর চাইতেও ভালো, এর চাইতে গুরুত্বপূর্ণ এনজাইম আছে, সেটা হলো রুবিস্কো। এই রুবিস্কোর ফাংশন কি মূলত? আলটিমেটলি আমরা বলে থাকি পৃথিবীর সব শক্তির উৎস হলো সূর্য। পৃথিবীর শক্তির উৎস কি? সূর্য। এই সূর্য থেকে আমরা পৃথিবীর সব শক্তি পেয়ে থাকি। সূর্যের মাধ্যমে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অক্সিজেন পাই। অক্সিজেন পাওয়ার পর আমরা বেঁচে থাকি। তাহলে অক্সিজেন না পাইলেও তো আমরা সেখানেই শেষ। তাহলে আমাদের দেহের এনজাইম দিয়ে আর কী করবা? তাহলে একে তো অক্সিজেনের প্রয়োজন। দ্বিতীয়ত আমার যে খাবার, আমরা তো তোমার পরজীবী প্রাণী, আমরা তোমার পরভোজী প্রাণী, আমরা আরেকজনের খাবার খাই, আমরা স্বভোজী না, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের খাবারের দরকারের ক্ষেত্রেও আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আলটিমেটলি উদ্ভিদও নিজে বাঁচবে না যদি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না যদি রুবিস্কো এনজাইম ঠিকঠাকভাবে কাজ না করে। এজন্য বলা হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হলো রুবিস্কো এনজাইম, কারণ এই রুবিস্কো এনজাইমের মাধ্যমেই এই প্রক্রিয়াটা শুরুই হচ্ছে। এটা কার্বন ডাইঅক্সাইড, CO2। তাহলে প্রকৃতিতে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, বাতাসে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, ওই কার্বন ডাইঅক্সাইডটা রাইবোলোজ 1,5-বিসফসফেট, R15BP। আমি এখন শর্ট নেমগুলো বলে যাব। কার্বন ডাইঅক্সাইডগুলো R15BPর সাথে বাইন্ড করবে এই রুবিস্কো নামক এনজাইমের সহায়তায়। রুবিস্কো এনজাইম না থাকলে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনটাই হতে পারবে না, এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ডই হতে পারবে না। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হলো রুবিস্কো, কারণ রুবিস্কো ছাড়া প্রক্রিয়াটাই শুরু হবে না। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা R15BPর সাথে বাইন্ড করলো রুবিস্কো এনজাইমের সহায়তায়। বাইন্ড করে কি তৈরি করলো? অস্থায়ী একটা কিটো অ্যাসিড তৈরি করলো। অস্থায়ী একটা কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট, তবে এটা অস্থায়ী হয়, কিটো অ্যাসিড তৈরি করলো। এবং কিটো অ্যাসিড এখন বিয়োজিত হয়ে এটা 3PGA-তে পরিণত হবে। কীতে পরিণত হবে? 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এই 3PGA-টা হলো আমাদের এই ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ।
প্রথম স্থায়ী পদার্থই হলো 3PGA, এবং এই 3PGAটা 3 কার্বন বিশিষ্ট। 3PGAটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তাহলে এটা ছিল 6 কার্বন, এটা হচ্ছে 3 কার্বন, তার মানে কয় অণু তৈরি করবে? 2 অণু। এই যে জন্য 2টি লিখে রাখছি আমি ব্র্যাকেটে। তার মানে কিটো অ্যাসিড থেকে এখানে 2টি 3PGA তৈরি হবে আলটিমেটলি। এবং এই যে এখানে আমাদের C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ বা ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হলো 3PGA, যেটা হলো 3 কার্বন বিশিষ্ট। এই জন্য এটাকে আমরা C3 চক্র বলে থাকি, ঠিক আছে? কারণ প্রথম স্থায়ী পদার্থের নাম হলো 3PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এটাতে 3 কার্বন আছে, এই জন্য C3 চক্র বলে থাকি। খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতেছে কিন্তু, এগুলো পরীক্ষা আসে, প্রচুর পরিমাণে আসে। তাহলে ফার্স্টে কার্বন ডাইঅক্সাইডটা R15BP সাথে বাইন্ড করলো, R15BP কিটো অ্যাসিড তৈরি করলো, কিটো অ্যাসিডটা 3PGA-তে পরিণত হলো, 3PGA থেকে আলটিমেটলি সিটিজ নামটা আসলো। এই 3PGA-টা এখন কী হবে? 13BPGA-তে পরিণত হবে। তাহলে 3PGA-তে এখানে ATP-টা কনভার্ট টু দ্য ADP, মানে হলো ট্রাইফসফেট থেকে ডাইফসফেট পরিণত হলো। তার মানে বাকি একটা ফসফেট কোথায় গেল? ওই বাকি একটা ফসফেট এখানে আসলো, বাকি একটা ফসফেট এখানে আসলো, মানে আমি লিখতেছি এটা কাচ্ছে, খেয়ে নিচ্ছে। এই যেখানে ATP থেকে ADP তিনটা থেকে 2টা ফসফেটে পরিণত হলো, তার মানে বাকি একটা ফসফেট কই গেল? বাকি একটা ফসফেট এই 3PGA খেয়ে নিল, খেয়ে নিয়ে এখানে 2টা ফসফেট চলে আসে। দেখো 1,3-BPGA-তে পরিণত হলো। এখন এখানে ছিল শুধু 3PGA, মানে 3টা ফসফেট, তোমার একটা ফসফেট 3 নাম্বার কার্বনে, আর এখানে 1 নাম্বার কার্বনে একটা, 3 নাম্বার কার্বনে একটা, তার মানে 2টা ফসফেট তৈরি হলো, মানে যুক্ত হলো। তাহলে একটা ফসফেট মূলত এখান থেকে আসছে। যাই হোক, তাহলে এই 3PGA-তে 13BPGA পরিণত হবে। 13BPGA-তে এখন 2টা প্রোডাক্ট পাবা, একটা হচ্ছে G3P, একটা হচ্ছে DR3P, ঠিক আছে? এই 13BPGA দিয়ে কয়টা প্রোডাক্ট পাবা? 2টা, একটা হচ্ছে G3P, একটা হচ্ছে DR3P। এই G3P DR3P একসাথে হয়ে তোমার F16BP, এই লাইনটা খুব সহজ। F16BP, F16BP থেকে F6P, F6P থেকে G6P, G6P থেকে G1P, G1P থেকে G, ঠিক আছে? তাহলে আবারও বলছি, ফার্স্টে এখানে কার্বন ডাইঅক্সাইডটা R15BP এর সাথে যুক্ত হবে, R15BP এর সাথে যুক্ত হয়ে কিটো অ্যাসিড তৈরি করবে, কিটো অ্যাসিড থেকে 3PGA, 3PGA থেকে 13BPGA, 13BPGA থেকে G3P, DR3P, G3P, DR3P থেকে F16BP, F16BP থেকে F6P, F6P থেকে G6P, G6P থেকে G1P। এরপরে এখানে যে G3P তৈরি হলো এবং এখানে যে F6P তৈরি হলো, এই দুটো একসাথে হবে। তাহলে এই G3P এবং F6P একসাথে হবে, একসাথে হয়ে তোমার 2টা প্রোডাক্ট তৈরি করবে। একদিকে তারা জাইলোলোজ 5 ফসফেট তৈরি করবে, আর এদিকে তোমার E4P, মানে এরাইথ্রোজ 4 ফসফেট তৈরি করবে, বুঝছো? তাহলে এই G3P এবং এদিকে F6P একসাথে হবে, একসাথে হয়ে E4P তৈরি করবে, X5P তৈরি করবে, X5P থেকে R5P তৈরি করবে, R5P থেকে আবার R15BP তৈরি হয়ে যাবে। সিম্পল, একদম 1 মিনিটে বলে দাও এখন। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডটা R15BP এর সাথে বাইন্ড করতেছে, বাইন্ড করে কিটো অ্যাসিড তৈরি করতেছে, কিটো অ্যাসিড থেকে 3PGA, 3PGA থেকে 13BPGA, 13BPGA থেকে G3P, DR3P, G3P, DR3P একসাথে হয়ে F16BP, F16BP থেকে F6P, F6P থেকে G6P, G6P থেকে G1P, আর এখান থেকে G3P এবং এই F6P মিলিত হয়ে E4P, E4P থেকে X5P, X5P থেকে R5P, R5P থেকে R15BP। তাহলে আবার বলি, এখানে কার্বন ডাইঅক্সাইডটা R15BP এর সাথে বাইন্ড করতেছে, বাইন্ড করে কিটো অ্যাসিড তৈরি করতেছে, কিটো অ্যাসিডটা 3PGA-তে পরিণত হলো, 3PGA থেকে 13BPGA, 13BPGA থেকে তোমার 2টা প্রোডাক্ট পাবা, এটা হচ্ছে G3P, একটা হচ্ছে DR3P। এই দুটো একসাথে হয়ে F16BP, এটা তো সহজ আছে, F16BP থেকে একটা 1 কমাই দিবা, F16BP থেকে F6P, G6P, G1P, শেষ, এটা হয়ে গেল। আর এখানে তোমার F6P এবং G3P একসাথে হয়ে E4P এবং X5P তৈরি করবে, X5P থেকে R5P, R5P থেকে R15BP। এতটুকু বুঝছো কিনা? জাস্ট আমি সাইকেলগুলোর নাম বললাম, আর কিছু বলিনি। হ্যাঁ বুঝছি। তাহলে এভাবে করে মনে রাখবে, শর্ট নেম, আবারও বলতেছি শর্ট নেম। তুমি যদি ফুল নেম মনে রাখতে যাও, একটা ধাপ মনে রাখা মানে এখানে আর পড়া হবে না তখন, বুঝছো? এটা খুবই কঠিন যদি ফুল নেম মনে রাখতে পড়তে যাও। ফুল নেমগুলো তুমি শর্ট নেম থেকে বের করে আনাটা খুব সহজ। আবার আমি যে শর্ট নেমগুলো বলে, এই শর্ট নেম থেকে তুমি এই 3PGA মানে কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, কারণ প্রথম শব্দ জানা আছে তো, খুব সহজে বের করা যায়। যাই হোক, এখন কিছু টেকনিক আমি তোমাকে বলি, কারণ এখানে সব তুমি মুখস্থ করতে পারবে না, ঠিক আছে? এই জন্য আমি কিছু টেকনিক তোমাকে বলে দিই। ফার্স্ট কথা হচ্ছে যে তুমি একটা বিষয় সবসময় খেয়াল করবা, যেখানে একটা ফসফেট যুক্ত হচ্ছে ওখানেই কাইনেজ এনজাইম। আবারও বলতেছি, যেখানে একটা ফসফেট যুক্ত হচ্ছে ওখানেই বলতেছে কাইনেজ এনজাইম। আমি খাচ্ছে দিয়ে জন্য মনে রাখছি, খাচ্ছে মানে একটা ফসফেট সে খাওয়ার জন্য কাইনেস, খাওয়ার জন্য কি কাইনেস। এই জন্য খেয়াল করো, এখানে এই 3PGA থেকে 13BPGA, মানে তো বুঝতেছো
3 ফসফো, এখানে হচ্ছে 1 3 20 ফসফো, 20 মানে দুইটা ফসফেট, তাহলে এখানে শুধু ফসফেট মানে একটা ফসফেট ছিল, আর এখানে 20 মানে দুইটা ফসফেট, তার মানে একটা ফসফেট যুক্ত হয়েছে। একটা ফসফেট যুক্ত হয়ে মানে তুমি এই বিক্রিয়াটা ধরাই দিবা, এটিপিতে পরিণত হয়েছে, একটা ফসফেট এখানে যুক্ত হয়েছে, এবং এখানে কাইনেস এনজাইম কাজ করবে, বুঝছো? তাহলে যেখানেই তোমার এটিপি যুক্ত হচ্ছে ওখানেই চোখ বন্ধ করে তুমি কাইনেস এনজাইমটা বসাই দেবে। এটা মুখস্থ করার আর মানে দরকার নেই, তুমি এটা টেকনিক্যালি মনে রাখতে পারো যে যেখানে একটা ফসফেট যুক্ত হচ্ছে ওখানে আমি কাইনেস এনজাইম ধরাই দিব, আর এখানে এটিপি কনভার্টস টু এডিপি, শেষ। আর এখানে একটা বিষয় তুমি এভাবে করে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে এর পরের ধাপে তোমার এনএডিপি এস টু কনভার্ট টু দ্য এডিপি, এনএডিপি এটা মনে রাখিও, এখানে এটিপি কনভার্ট টু দ্য এডিপি, এখানে এটাতে পরিণত হবে। আর এই জি3পি এবং ডিএ3পি মূলত এখানে অ্যাড হচ্ছে না, যুক্ত হচ্ছে না, অ্যাড হচ্ছে না। এখান থেকে মনে রাখতে হবে অ্যালডুলেস, এখান থেকে কোন এনজাইম কাজ করবে? অ্যালডুলেস এনজাইম কাজ করবে, বুঝছো? এটা জাস্ট মনে রাখার কিছু থিম আমি দিয়ে দিচ্ছি, তুমি তোমার মতো মনে রাখতে পারো, আমি আমার মতো এভাবে করে মনে রেখে পার করে আসছি। তো এই জি3পি ডিএ3পি অ্যাড হচ্ছে, এখানে অ্যাড হয়ে Fe1,6BP তৈরি হচ্ছে। এই বিক্রিয়ার সময় যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে অ্যালডুলেস এনজাইম। এরপরে এরপরে হচ্ছে যে তোমার এই যে আমরা আইসোমার যদি এখনো পড়ি নাই, আইসোমার একটু পড়বা, জৈব রসায়ন ওদের আছে কিনা জানি না, জৈব রসায়নে পড়বা এটা। এই F6P থেকে G6P তৈরি হবে আইসোমার। এই F6P মানে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ, এদের কিন্তু পরস্পর আইসোমার, বুঝছো? F1,6P এবং G6P এই দুইটা পরস্পরের কি আইসোমার, ওখান থেকে আসে আইসোমারেস, এখান থেকে কি আসছে আইসোমারেস এনজাইম। আর এখানে হচ্ছে দেখো F1,6P এখানে ট্রান্সফার হয়ে গেছে না, এমনটা মনে হচ্ছে না? ওখান থেকে মনে রাখবো ট্রান্সকিটুলেস, এখানে আমি মনে রাখছি ট্রান্সফার হচ্ছে, আমি মনে রাখার টেকনিক্যালি মনে রাখছি এমন। তাহলে F1,6P এখানে ট্রান্সফার হচ্ছে, ওখানে দেবে ট্রান্সকিটুলেস, ওকে। আর এটা পরস্পর ইপিমার, আর 5P এবং X5P পরস্পরের কি ইপিমার আইসোমার, এগুলো তোমার এখন ক্লিয়ার না যদিও, এগুলো জৈব রসায়ন আমরা পড়বো। তাহলে এই যে এখানে X5Pটা তোমার এখানে R5Pতে পরিণত হচ্ছে, X5P R5P পরস্পর ইপিমার, এখান থেকে আসে ইপিমারেস। আর কি বললাম এখানে আবার, এখানে দেখো আবার এখানে R15 থেকে R15BP, তাহলে একটা ফসফেট বেরিয়ে গেল না? একটা ফসফেট বেরিয়ে গেলে কি বললাম কাইনেস, মানে যেখানেই ফসফেট বাড়বে ওখানেই কাইনেস, চোখ বন্ধ করে। কারণ এটা আরও অনেক জায়গায় পাবা তুমি যখন গ্লাইকোলাইসিস পড়বে না, গ্লাইকোলাইসিস চক্র তো আরও বড়, ওখানে গ্লাইকোলাইসিস চক্রে দেখবা যে বারবার এগুলো ইউজ করতে হচ্ছে। আর এই প্রক্রিয়াটা যদি একটু ভালো মতো করে পড়ে রাখো, গ্লাইকোলাইসিস অনেকটা সহজ হয়ে যাবে। গ্লাইকোলাইসিস আরও সুন্দর মতো বোঝানো যায়, জাস্ট উল্টা করে দিব আমরা, এই গতিপথটাকে ঠিক উল্টা করে দিব, উল্টা করে দিলে দেখবো যে গ্লাইকোলাইসিস হয়ে গেছে, আর কয়েকটা শব্দ যোগ করে দিলে গ্লাইকোলাইসিস হয়ে যাবে। সুতরাং এই চক্রটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ বাকিগুলো বোঝার জন্য। তাহলে আবার একটু বলি, ফার্স্টে তোমার এখানে R15BP এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কিটো অ্যাসিড থেকে 3PGA, 3PG থেকে 13BPG, 13BG থেকে G3P, G3P থেকে F1,6BP, F6P, G6P, GP। এরপর G3P এবং এদিকে F6P মিলিত হয়ে E4P থেকে X5P থেকে R5P থেকে R15BP। 1 মিনিটে বলে দিতে পারবা, শেষ। আর এখানে কি বললাম, ফসফেট যুক্ত হলে কাইনেস, আর কয়েকটা এনজাইমের কথা স্পেসিফিক মনে রাখে, এখানে অ্যাড হচ্ছে অ্যালডুলাস, আর এখানে আইসোমারেস, এখানে ট্রান্সক্রিপ্টোলেস, এখানে ইপিমারেস, শেষ। এটা হচ্ছে যে C3 চক্র, যেখানে বইয়ের মধ্যে 3 পৃষ্ঠায় দেওয়া আছে এটা। এখন বই থেকে এগুলো পড়ার দরকার নাই, তুমি যা বুঝছো তাই, এখানে যা বুঝে গেছো এগুলো এখানে সুন্দর মতো এক্সপ্লেন করে দিবা। তাহলে এখানে বলবো একটু, প্রথম ধাপে কার্বন যৌগ যুক্ত হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফাসের স্টোমাতে প্রবেশ করে তোমার R15BP এর সাথে যুক্ত হয়ে কিটো অ্যাসিড তৈরি করে, দেন এই ক্যালভিন চক্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হলো R15BP। রুবিস্কো এনজাইম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম হলো রুবিস্কো, কারণ তো বললাম। এরপরে এটা কি তৈরি করতেছে? 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক ক্যালভিন চক্রের প্রথমে স্থায়ী পদার্থ, এই জন্য C3 চক্র বলা হয়। এগুলো সব বলে দিয়েছি কিন্তু, গেল। তাহলে এই ধাপটা এখন পারবা না? এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডে যুক্ত হচ্ছে, আর রাইবোলোস R15BP এর সাথে কিটো অ্যাসিড তৈরি করতেছে, কিটো অ্যাসিড 3PGA পরিণত হচ্ছে, 3PGA থেকে 13BPGA তে পরিণত হচ্ছে, 13BPGA তে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে যে G3P, একটা হচ্ছে যে DA3P, G3P DA3P একসাথে হয়ে অ্যালডুলাস অ্যাড হচ্ছে, অ্যালডুলাসের মধ্যে F6P, F6 থেকে G6P, F1,6BP, F1,6BP থেকে F6P, F6 থেকে G6P, G6P থেকে G1P, G1P থেকে G। এরপর হচ্ছে যে তোমার এদিকে G3P এবং F6P একসাথে হয়ে E4P থেকে X5P থেকে R5P থেকে আলটিমেটলি R15BP। এই শর্ট নেম দিয়ে মনে রাখার টেকনিক হলো এটাই, সুবিধা হলো এটাই, খুব সহজে মনে রাখা যায়। বাট এত বড় বড় শব্দ আমি শুধু G3P না বলে, এখানে DA3P না বলে যদি ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন 3-ফসফেট তুমি মুখস্থ করতে যাও, তোমার ব্রেন স্লো হয়ে যাবে। ফসফেট যুগ, কোথায় কোথায় ফসফেট যুক্ত হচ্ছে, ওই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কীভাবে পরিণত হচ্ছে, এগুলো নিজের মতো করে যেভাবে বললাম ওভাবে করে এক্সপ্লেন করবে, এখানে এগুলো আর দেখার দরকারও নেই, ঠিক আছে?
মানে প্রসেস যেটা তুমি জানো ওখানে প্রসেস যেটা হলো কি থেকে কি তৈরি হচ্ছে এগুলো সিম্পলি এখানে এক্সপ্লেন করে দিবা। এই যে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, এটাতে পরিণত হলো, এটাতে পরিণত হলো, এটাতে পরিণত হলো, কোন এনজাইম কাজ করলো, কি বিক্রিয়া হলো, বাস এটা এক্সপ্লেন করে দিলে তোমার সিটি চক্র শেষ। এরপরের ধাপটা তোমাকে একটু পড়তে হবে এখানে। সিটি চক্র অর্ধেক গেল, বাকি অর্ধেক তোমাকে এগুলো ভালো মতো করে পড়তে হবে। সিটি চক্রের জন্য সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা, যে গতকাল ওদের সিকি করালাম না, সবচেয়ে বেশি আসছে এই কোয়েশ্চেনটা, যে সিটি চক্রের বৈশিষ্ট্য। সিটি উদ্ভিদ, তাহলে আমরা সিত্রি উদ্ভিদ কাদেরকে বলবো? যাদের মধ্যে সি ফুড চক্রটা পাবা তারাই হচ্ছে যে কি সিত্রি উদ্ভিদ। আবার বলছি, যাদের মধ্যে সিটি উদ্ভিদটা চক্রটা পাবা তারা হচ্ছে যে সিত্রি উদ্ভিদ। তো সিটি উদ্ভিদ কিছু বৈশিষ্ট্য আছে এখানে দেখো। সিটি উদ্ভিদ স্টোমাটা দিনের বেলা খোলা থাকে, মানে আম জাম গাছ, আমাদের আশেপাশে যে গাছগুলো আছে না এগুলো সবার মধ্যে সিটি পাবা, আম জাম কাঁঠাল এগুলো। সিটি উদ্ভিদ দিনের বেলা খোলা থাকে, ক্র্যাঞ্জ অ্যানাটমি পায় না। এরপর ক্লোরোপ্লাস্ট এক ধরনের গ্রানাম থাকে, তাপমাত্রা কত 10 থেকে 25, মনে রাখি ভালো মতো 10 থেকে 25। বায়ুমণ্ডলের বিশ সংশ্লেষ বেশি থাকলে এটা বাধাগ্রস্ত হয়। কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকে, R15BP কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, শর্করা ক্ষমতা নিম্ন থেকে উচ্চ, ক্যালভিন প্রধান স্থাপত্য 3 PGA। অ্যাসেসমেন্ট গ্লুকোজ এগুলো রিডিং করবে, আহামরি গুরুত্বপূর্ণ না। ফটো রেসপিরেশন কি? আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার প্রক্রিয়াকে ফটো রেসপিরেশন বলা হয়। ক্লোরোপ্লাস্টে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে, অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। এগুলো একটু রিডিং করবে, না বুঝলে আমি বুঝাই দিব, দরকারও নেই আসলে। আর এখানে এটা পড়ে নিও, রেসপিরেশন এবং শ্বাসের মধ্যে পার্থক্য। আরেকটা অংশ আছে এখানে, এটা হচ্ছে যে সিটি চক্রের গুরুত্ব কই গেল, ওমা নাই। এই সিটি এবং সি ফুড, আচ্ছা সি ফুড পড়লে তারপর এটা বুঝতে পারবা, এটা সি ফুডটা পড়াইতে হবে তারপর বুঝবা। ঠিক আছে, এতটুকু পরে রাখো, সিটি উদ্ভিদ নিয়ে এতটুকু জানলেই হবে। মেইনলি আমি যা পড়াইছি শুরুতে এটা, যে এই চক্রটা ভালো মতো করে বুঝবা, কয়েকবার আঁকবা, মিনিমাম 2-3 বার আঁকবা, ঠিক আছে? 2-3 বার আঁকবা, আঁকলে আশা করি যে হয়ে যাবে, এটা আর পড়তেও হবে না বারবার, কয়েকবার আঁকলেই হয়ে যাবে। আর শর্ট নেমগুলো যেভাবে বলছি এভাবে কয়েকবার করে পড়বা, পড়লেই হয়ে যাবে। বলো সব কিছু বুঝছো কিনা? হুম। হ্যাঁ, বসছি।